যারা ভাবছিলেন বাংলাদেশের চারানা আটানা চ্যাং ব্যাংরা এসে ভারতকে যা খুশি তাই বলে যাচ্ছে, ভারতকে ভেঙে নেবে, বাংলা বিহার ওড়িশা নিয়ে নেবে, সেভেন সিস্টার নিয়ে নেবে, ভারতকে টুকরো টুকরো করে দেবে, রোজ গালাগাল করে যাচ্ছে, ভারতের জাতীয় পতাকা মারিয়ে দিচ্ছে, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে বসে আঙুল চুষছেন। তার 56 ইঞ্চি ছাতি 16 ইঞ্চি হয়ে গেছে। এর থেকে অন্য কাউকে প্রধানমন্ত্রী করলে ক্লাস সেভেনের স্টুডেন্ট গিয়ে ভালো ফলাফল দেখিয়ে দিতে পারতো। এই ধরনের কথাবার্তা যারা বলছিলেন, তারা আজকের পর নিশ্চিতভাবে বুঝতে পারছেন এটা রাজনীতি। এখানে বড় বড় বুকনিক দিয়ে কিছু হয় না। এখানে কাজটা করতে হয় সন্তর্পণে এবং পিছন দিয়ে। এবং যে কাজটা করলে সহজে এরকম করে টিপে মেরে দেওয়া যায়, তার জন্য বড় বড় বুকনি দিয়ে বাংলাদেশের মতো দেশের সঙ্গে যুদ্ধ করে কিচ্ছু হয় না। পুরোটাই কূটনৈতিক পর্যায়ে সামলানো যায়। এবং সেইটা করলে বাংলাদেশের যে কি হাঁসফাঁস অবস্থা হতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ আজকে ইউনূস প্রশাসন পেয়ে গেল। কি ঘটনা ঘটেছে? ভারতকে অপমান করতে গিয়ে নিজেরই মুখ পুড়ল বাংলাদেশের। বিশ্বের কাছে মাথা হেঁট, বড় দরপত্রে এলো না বিশ্বের কোনো সংস্থা। কি ঘটনা ঘটেছে এবং এটাতে বাংলাদেশের অর্থনীতি কিভাবে ডুববে, এবং শুধু অর্থনীতি নয়, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎটা যে কিভাবে ঝুরঝুরে হবে, এই একটা ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল। দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বঙ্গোপসাগরের একটা বড় অংশ রয়েছে। সেখানে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র ছাড়া হয়। কবে এটা ছাড়া হয়েছিল? গত 10ই মার্চ, যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন, দেশে রয়েছেন, সেই সময়ে দরপত্র ছাড়া হয় এবং 6 মাসের একটা টাইম লাইন দেওয়া হয়। এখন এই প্রাকৃতিক তেল ও গ্যাস এই মুহূর্তে বিশ্বের কাছে অন্যতম বড় একটা ব্যবসার ক্ষেত্র, এবং যেকোনো বৈদেশিক কোম্পানি এটাতে করতে চায়। কারণ আগামী দিন এটা যত যাবে তত এর দাম বাড়বে, এবং সবথেকে বড় কথা, বিশ্বে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, এবং সেই যুদ্ধ লাগলে এই জিনিস তেল এবং গ্যাসের দাম কিন্তু অসম্ভব বৃদ্ধি পায়। ফলে বাংলাদেশের এই বঙ্গোপসাগরে যে তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র দেওয়া হয়েছিল, শেখ হাসিনার সরকার রয়েছে, 7টা কোম্পানি শুরুতেই, মানে বিদেশি কোম্পানি, বাংলাদেশের কোনো কোম্পানির এসব করার ক্ষমতা নেই, 7টা বিদেশি কোম্পানি এই দরপত্র তোলে এবং তারা এটা নিয়ে কাজ করতে চায়, এটা বোঝা যাচ্ছিল। এবার 6 মাসের ডেডলাইন দেওয়া হয়েছে মার্চ মাসে। মানে সেপ্টেম্বরে এই ডেডলাইন শেষ হবে। কিন্তু মজার ব্যাপার যেটা দেখা যায়, ততদিনে ওই অগস্টের ব্যাপার হয়ে গেছে। জুলাই আগস্টে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এবং জোর করে গদিতে বসে গেছে এই ইউনূস। ফলে এই যে কোম্পানিগুলো দরপত্র তুলেছিল, আর নতুন কেউ দরপত্র তোলেইনি। এমনকি ডেডলাইনটা কাছাকাছি শেষ এসে যাচ্ছে, এরা কেউ দরপত্র জমা দেয়নি। সেই জন্য ইউনূস প্রশাসন কি করলো? এই ডেডলাইনটা শেষ হওয়ার আগেই আরো 3 মাসের এক্সটেনশন দিয়ে দিল, যে আমরা আরো 3 মাস সময় দিচ্ছি, আরো কেউ দরপত্র তুলুক এবং তারপর সেটা জমা দিক। কিন্তু সেই অনুযায়ী 9ই ডিসেম্বর, অর্থাৎ গতকাল, এই দরপত্র জমা দেবার শেষ দিন ছিল। মজার ব্যাপার যেটা দেখা গেছে, এই 3 মাস এক্সটেনশন করার পরে একটা কোম্পানি তো কোনো দরপত্র তোলেইনি। এই যে 7টা কোম্পানি প্রাইমারিলি যখন শেখ হাসিনা বাংলাদেশে রয়েছেন সেই সময় দরপত্র তুলেছিল, তাদের কেউই দরপত্র জমাও দেয়নি। এটা হয়ে গেছে মজার ব্যাপার। এবং তার থেকেও মজার ব্যাপার কি হয়ে গেছে শুনবেন? এখানে 4টে কোম্পানি এই তেল এবং গ্যাস অনুসন্ধান নিয়ে বাংলাদেশে কাজ করছিল। তার মধ্যে এই ডামাডোল শুরু হওয়ার পর 3টে কোম্পানি ভাগালবা, বাংলাদেশ ছেড়ে চলে গেছে। কাজ-ফাজ বন্ধ করে দিয়ে, ভাই দরকার নেই। এখানে আর কাজ করা যাবে না, এখানকার পরিস্থিতি নেই। এবং আরেকটা যে কোম্পানি আছে, শোনা যাচ্ছে এই যে নতুন বছরটা আসছে না, ডিসেম্বর চলছে, ফেব্রুয়ারি নাগাদ তারা সেইখান থেকে সমস্ত কিছু গুটিয়ে পালিয়ে যাবে। কারণ হচ্ছে এখনো তাদের কিছু কাজ বাকি রয়েছে, ওই জিনিসপত্র নিয়ে যাওয়া। ওখান থেকে চলে গেলে তারা যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেছে সেটা তো পড়ে থাকবে, সেটা বাংলাদেশিরা হয়তো নিয়ে নিতে পারে। সেইজন্য সেইটাকে পাঠাবার ব্যবস্থা, প্যাকিং এর ব্যবস্থা চলছে। এইজন্য ফেব্রুয়ারি অবধি তারা কাজ করছে। ফেব্রুয়ারির পর তারাও টাটা বাই বাই খতম করে চলে যাবে। এবার মজার কথা যেটা হচ্ছে, এই যে 7টা কোম্পানি দরপত্র তুলেছিল, এর মধ্যে যে জো বাইডেনের বগলে চেপে এই ইউনিস এসেছে, সেই জো বাইডেনের দেশ আমেরিকার 2টো কোম্পানি ছিল। যে চীনা পিছন থেকে মদদ দিচ্ছে ইউনিস সরকারকে বলে কথা শোনা যাচ্ছে, সেই চীনের একটা কোম্পানি ছিল। এমনকি যে ফ্রান্সে এই ইউনিস রাজনৈতিক আশ্রয় নিয়েছিল, সেখানকার একটা কোম্পানি ছিল। ভারতবর্ষের একটা কোম্পানি ছিল। এছাড়াও বোধহয় সিঙ্গাপুর বা অন্য কোথাও নরওয়ে বোধহয় আর একটা করে কোম্পানি ছিল। কিন্তু মূলত এই 5টা কোম্পানি ছিল। তো এখন দেখা যাচ্ছে, তাহলে ইউএসএ আর চীনের সঙ্গে তো বাংলাদেশের খুব ভালো সম্পর্ক, তারা কেন দরপত্র জমা দিল না? ফ্রান্স তো আশ্রয়স্থল ছিল ইউনিসের, তারা কেন জমা দিল না? আর ভারতবর্ষ নাকি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য না করলে খেতে পাবে না, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য না করলে ভারতের বিশাল অর্থনৈতিক ধস নেমে যাবে, এইসব দাবি করছিল না? তো সেই জায়গায় ভারতের কোম্পানি কেন তাহলে সেখানে করলো না? আর সবথেকে মজার ব্যাপার, এই যে দরপত্রটা জমা দেয়নি, তার কারণ হিসেবে
কোনো কারণই জানায়নি কোনো কোম্পানি। যারা দরপত্র তুলছে সেটার জন্য তো একটা টাকা তাদেরকে ইনভেস্ট করতে হয়েছে, একটা টাকা দিতে হয়েছে বাংলাদেশ সরকারকে। তারপর তারা সেটা জমা করছে না। তাহলে তো একটা রিজন জানাবে যে, "ভাই তোমার এই জিনিস হয়েছে।" এবার বাংলাদেশ সরকার মাথার চুল ছিঁড়তে বসেছে যে কি সেগমেন্টে চেঞ্জ করলে, কি টার্মস অ্যান্ড কন্ডিশন এ চেঞ্জ করলে এই জায়গাটায় আবার নতুন করে দরপত্র পড়বে। কেননা যদি এই দরপত্র না পড়ে, এই তেল এবং গ্যাস অনুসন্ধানের কোম্পানিগুলো কাজ না করে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। কেননা শিল্প ব্যবস্থা ভেঙে পড়ছে এবং ভারতের সঙ্গে শত্রুতার ফলে যেটা বাংলাদেশের মেইন জায়গা, সেই বস্ত্র শিল্প সেটা একদম চুলোয় যাচ্ছে। যন্ত্রাংশ এখান থেকে যাচ্ছে না, কাপাস তুলো এখান থেকে যাচ্ছে না। আবার যেটা রপ্তানি করে বাংলাদেশ একটা বেশ ভালো জায়গা করে, ওই ঢাকায় মসলিন, জামদানি বা ইলিশ মাছ, সেইসব আর ভারতবর্ষ কিনবে না বলছে। ভারতীয় নাগরিকরা ইলিশ মাছ দেখলে, বাংলাদেশি ইলিশ মাছ দেখলে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। তাহলে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। টাকাটা তো পেতে হবে, টাকাটা পাবে কোথায় বাংলাদেশ থেকে? এইটা একটা বড় সেগমেন্ট ছিল এবং সেখানে না করে দিয়েছে। এবার কেউ কোনো কারণ না বললেও যেটা রাজনৈতিক মহল মনে করছে যে, এক তো বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। সংখ্যালঘুদের উপর নির্বিচারে কিন্তু তারা একটা একটা হামলা চালিয়ে যাচ্ছে রোজ। মানে বাংলাদেশের এমন একটা সেগমেন্টও নেই, একটা জায়গাও নেই যেখান থেকে কোনো না কোনো অশান্তির খবর প্রত্যেকদিন আসছে না। ফলে এখানে কাজ করতে যাবে, সেই ডামাডোলে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো, একটা ইনভেস্টমেন্ট হলো, তারপর কাজ বন্ধ করে দিয়ে চলে আসতে হলো বা দীর্ঘদিন কাজ বন্ধ থাকলো, তার যে লসটা হবে এই রিস্কটা এখন কেউ নিতে চাইছে না। যেকোনো ব্যবসায়িক জায়গায় একটা শান্তি চাই, সেখানে তবে কাজ করতে পারে। বাংলাদেশের এইসবের জন্য ওই মুরুব্বিরা ওখান থেকে হুমকি দেবে, কাজ করতে চাইছে না। ২ নম্বর যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে তার পিছনেও ভারত রয়েছে। আদানি এদেরকে ইলেকট্রিসিটি সাপ্লাই করত। এখন বলেছে শেখ হাসিনার আমলে চুক্তি হয়েছে, সেইজন্য আমরা টাকা দেব না। অনেক কিছু ঝামেলা করছে, আমেরিকাকে দিয়ে, জো বাইডেনকে দিয়ে আদানির নামে অনেক কিছু রিপোর্ট করিয়ে সেখানে করতে চাইছে। মানে আল্টিমেটলি যেটা ধান্দাটা হচ্ছে, ভাই তোমাদের ইলেকট্রিসিটিটা নিয়ে নিয়েছি। ফেসিলিটি তো ভোগ করে নিয়েছি, এখন টাকা দেব না। টাকা মারা বাংলাদেশ হয়ে গেছে। তো এরাও সেটা যে জিনিসটা ভাবছে যে আমরা এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, এখানে আমরা ইনভেস্টমেন্ট করব, তারপর বাংলাদেশ সব লুটে-পুটে নিয়ে নেবে। এদেরকে বিশ্বাস করা যায়? কাজ করব, তারপর টাকা দেবে না সরকার। এদেরকে বিশ্বাস করা যায়? এদের সঙ্গে কাজ করব না। ৩ নম্বর যেটা হচ্ছে ওই অর্থনৈতিকভাবে দেউলিয়া। হয়তো প্রশাসন চাইবে টাকা দিতে, কিন্তু টাকাটা দেবে কোথা থেকে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। রপ্তানির জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। বস্ত্রশিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। চামড়া শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ছে। ফলে মানুষজন লুটপাট শুরু করছে। এইরকম একটা ডামাডোলের অর্থনৈতিক পরিস্থিতির দেশে ইনভেস্টমেন্ট করে এখন কে রিস্ক নেবে? যার উপর সেনাবাহিনী বলুন, পুলিশের উপর সেরকম কন্ট্রোলই নেই এই সরকারটার। রাজনীতির রও জানে না এই ১৯। এবং সবথেকে বড় কথা যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করছে। এই জায়গাটাই সবাইকে ভাবাচ্ছে। এটাতে ২ টো জিনিস আছে। এক, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করছে এবং যেভাবে প্রভোগ করছে, ভারত যদি সত্যিই অ্যাটাক করে দেয় তখন কি হবে? যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ২ দেশের ক্ষতি-টতি হবে, কিন্তু যারা ব্যবসায়ী তাদের তো সবথেকে বেশি ক্ষতি হবে। এবং তার থেকেও বড় কথা, বাংলাদেশ যেভাবে ভারতকে চটাচ্ছে, যেভাবে ভারতকে অপমান করে যাচ্ছে, সেই জায়গা থেকে ভারত এদের বিরুদ্ধে কড়া স্টেপ নেবে। এখন বাংলাদেশে যারা বিজনেস করছে, তাদের ক্ষেত্রেও যদি ভারত কড়া স্টেপ নিয়ে নেয়, অর্থাৎ ভারতে ব্যবসা করার জায়গাটা যদি তাদের ক্ষেত্রে বন্ধ করে দেয়, সেই জায়গাটাও কিন্তু তাদেরকে ভাবাচ্ছে। ভারতের এত বড় একটা যে মার্কেট রয়েছে, সেখানে নিজেদের রেপুটেশন খারাপ করতে চাইছে না। আর তাই বাংলাদেশকে টাটা বাই বাই করে দিচ্ছে। কোনো নতুন কোম্পানি জমা দিচ্ছে না, যারা দরপত্র তুলেছিল তারাও জমা দিচ্ছে না। ফলে ওই যারা ভাবছিলেন যে ইউনিসের দেশের লোক তো বিশাল বেড়ে গেছে। ভারত বসে আঙুল চুষছে। নরেন্দ্র মোদী বসে চুপসে গেছে। কিন্তু এ কি হয়েছে, এই এক ঘটনাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের যে মাথা হেঁট হয়ে গেছে, বাংলাদেশে কিভাবে কড়া টাইট দেওয়া হচ্ছে, এবার দেখুন। বাংলাদেশী পর্যটকদের থাকতে দেওয়া হবে না দার্জিলিং এর হোটেলে। সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। এই বাংলাদেশীরা বড় বুক নিয়ে যাচ্ছিল না? যে ভারতবর্ষ এত বড় কথা বলছে, আমাদের এখান থেকে যদি পর্যটক না যায়, আমাদের এখান থেকে যদি চিকিৎসা করতে না যায়, ভারত তো না খেয়ে মরবে, পশ্চিমবঙ্গ তো না খেয়ে মরবে। পরিষ্কারভাবে দার্জিলিং এর হোটেল সমিতি যারা রয়েছে, তারা জানিয়ে দিয়েছে কোনো বাংলাদেশীর এন্ট্রি নেই। এবং বলছে যে ব্যবসার ক্ষতি হবে হোক, দার্জিলিং এর হোটেলে বাংলাদেশীদের ঠাঁই নেই। এবং এটা শুধু দার্জিলিং পুলিশ জেলা নয়, আরো বৃহত্তর পরিসর। মানে দেখুন, দার্জিলিং যেতে গেলে সেখানে ওই সমতল দিয়ে যেতে হয়, সেখানেও কেউ স্টে করে বা ফেরার সময় অনেক কিছু ব্যাপার থাকে। সেখানে একটা বিশাল পরিমাণ হোটেল সমিতিকে নিয়ে একটা বৈঠক হয়েছিল। এবং বিলিভ করবেন না, 97% হোটেল বলেছে যে আমাদের ক্ষতি হবে হোক। ভারতকে এইভাবে অপমান করবে, ভারতের জাতীয় পতাকা মাড়িয়ে দেবে, ভারত থেকে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে নেবো, সেভেন সিস্টার নিয়ে নেবো।
ভারতের নামে যা খুশি তাই বলবে, আর আমরা বাংলাদেশীদের ঠাঁই দেবো? বাংলাদেশীদের কোনো ঠাঁই নেই। দরকার নেই আমাদের পর্যটনের বাংলাদেশের। দেখি বাংলাদেশ এবার কি করে। এবং সবথেকে বড় কথা বলছে যে এমনি ভিসা, টুরিস্ট ভিসা তো ছেড়ে দিন। কেউ যদি চিকিৎসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, তাদের অব্দি দার্জিলিং এর হোটেলে ঠাঁই দেওয়া হবে না। এবার প্রশ্নটা হচ্ছে কতদিন অব্দি চলবে এটা? পরিষ্কার বলে দিচ্ছে এরা, যতদিন না এরা বাংলাদেশীরা কটূক্তি বন্ধ করবে বা যা যা কটূক্তি করেছে সেটার জন্য ক্ষমা চাইবে প্রকাশ্যে, ততদিন পর্যন্ত এই ব্যানটা চলবে বাংলাদেশীদের উপর। ওনারা জানেন যে এর আগেই কিন্তু যেটা চিকিৎসা ক্ষেত্র আছে, বহু ডাক্তারবাবু তারা নিজস্বভাবে বলেছেন যে বাংলাদেশীদের চিকিৎসা তারা করবেন না এই রকম অপমানকর পরিস্থিতিতে। বাংলাদেশীরা না বদলালে চিকিৎসা হবে না, কলকাতার এক নার্সিংহোম বলে দিয়েছে। সার্বিকভাবে এখনো সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু বিরোধী দলনেতা বলছেন এদের মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়া হোক। এবং তিনি যখন বলছেন তার দল যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তাদের অনুমোদন ছাড়া তিনি এটা দাবি করছেন, এটা তো হতে পারে না। অর্থাৎ এই যে বাংলাদেশিরা দাবি করছিল না এখানে হসপিটালগুলো, পর্যটন শিল্প সমস্ত কিছু বসে যাবে বাংলাদেশিরা না এলে। দেখুন, পর্যটন শিল্পের লোক, দার্জিলিং এর লোক যারা পর্যটনের উপর পুরোপুরি নির্ভরশীল, তারা বলে দিচ্ছে দেশ আগে, বাংলাদেশিদের ঠাঁই নাই। সুতরাং ভারতের সঙ্গে পাঙ্গা নেবে এই বাংলাদেশ? এখানকার লোকজনই তাদের অকাত বুঝিয়ে দিচ্ছে। তবে এখানেই নয়, ওই নরেন্দ্র মোদীর কূটনৈতিক খেলা বলছিলাম না? কালকে শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছে এবার বাংলাদেশে হবে আসল খেলা। প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা, ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছে এবং তাতে যে ইউনূস প্রশাসন থরথর করে কাঁপছে, কেননা তাদের ভাবমূর্তিটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। শেখ হাসিনা কি বলেছেন? তিনি আসল ছবিটা ফাঁস করে দিচ্ছেন ইউনূস প্রশাসনের কিভাবে। বলছে ফ্যাসিবাদী খুনি ষড়যন্ত্রকারী ইউনূস সরকারকে বাংলাদেশের জনগণ শাস্তি দেবে। প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন, সারা পৃথিবীর কাছে সেটা পৌঁছচ্ছে। সংখ্যালঘুদের মিথ্যা মামলা দিচ্ছে, জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে। একটা গণতান্ত্রিক দেশের ছবি এটা? বাংলাদেশের যে ছবিটা, তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউনূস তো জোর করে বসা প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই তো তাদের আসল প্রধানমন্ত্রী, তিনি গোটা বিশ্বের সামনে নিয়ে আসছেন। এবং ইউনিসের মুখোশটা খুলছেন কিভাবে দেখুন। ইউনিস সরকার ৩০০ সাংবাদিকের স্বীকৃতি বাতিল করেছে, শতাধিক সাংবাদিক আজ জেলবন্দী। অর্থাৎ গণতন্ত্রের একটা অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে এই সংবাদ মাধ্যম, তার উপর এই নিপীড়ন চালাচ্ছে ইউনিস প্রশাসন। এমনকি চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের মামলা লড়তে দেওয়া হচ্ছে না। এই যে কথাগুলো শেখ হাসিনা বলছেন, তিনি তো ভারতের আশ্রয়ে আছেন। আপনাদের কি মনে হয় ভারত সরকারের সঙ্গে কথা না বলে বা ভারতের যারা নিরাপত্তা উপদেষ্টা আছে তাদের সঙ্গে তাদের সম্মতি না নিয়ে শেখ হাসিনা এই কথাগুলো বলছেন? আমার তো মনে হয় পরিষ্কারভাবে তাদের তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই কথাগুলো তিনি বলছেন। কেননা গোটা বিশ্বের সামনে বাংলাদেশের ছবিটা স্পষ্ট করার দরকার আছে। এবং গোটা বিশ্ব যদি ক্রমশ ওইভাবে বাংলাদেশকে একঘরে করে, আজকে তেল এবং গ্যাস উৎপাদনের মতো একটা লাভজনক জায়গা, সেখানে বিশ্বের কোনো কোম্পানি আসছে না বাংলাদেশ ইনভেস্ট করতে। আগামী দিনে যদি এইভাবে একে একে সমস্ত কিছু বন্ধ হয়, বাংলাদেশের কি অবস্থাটা হবে? যারা বলছেন দুটো মিসাইল ছেড়ে দিন, একটা পরমাণু বোমা ফেলে দিন, ওখানে গিয়ে রোলার চালিয়ে দিন, দরকার নেই। ওই বলেছিলাম না? এর থেকেও খারাপ কথা আছে, খুব চলতি ভাষায় চলছে ফেসবুকে, আমি সেটা বলছি না। শুধু বলছি ফারাক্কার লক গেটটা শুধু খুলে দেওয়া। বাংলাদেশ ভেসে যাবে। কিন্তু ভারতবর্ষ বড় দাদার মতো সহনশীল। এই ভারতবর্ষ না থাকলে এই বাংলাদেশের জন্মই হতো না। আজকে এরা বেয়াদবি করছে, সমস্ত কিছু ভুলে গেছে এবং ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি জাগানোর চেষ্টা করছে, মৌলবাদী শক্তি জাগানোর চেষ্টা করছে। ভাবছে এইভাবে ভারত বিরোধিতা করে পাকিস্তান যেভাবে আছে সেইভাবে ইউনিস টিকে থাকবে। যা খুশি করতে পারে। কিন্তু ভারতবর্ষকে যদি বাংলাদেশকে টাইট দিতে হয় না, ওই যুদ্ধ-টুদ্ধ করার কোনো দরকার নেই। আলু পেঁয়াজ বন্ধ করারও কোনো দরকার নেই। শুধু এইভাবে বৈদেশিক নীতিতে ছোট্ট কূটনৈতিক খেলা। আর তাতেই বাংলাদেশের মাথাটা হেঁট করে ছেড়ে দেবে গোটা বিশ্ব। কেননা গোটা বিশ্ব জানে ভারতের বিশ্ব ভ্রাতৃত্ববোধ। বসুধৈব কুটুম্বকম, সবাইকে স্বাগত, অতিথি সমাগত ব্যাপার সেইটা নিয়ে। সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশ পাঙ্গা নেবে, তাহলেই হয়েছে। ইউনিস সরকারের এইরকম অবস্থা এবং মোদির এই কূটনৈতিক খেলা, হাসিনার এইভাবে মাঠে নেমে পড়া এবং ভারতবাসী, প্রকৃত ভারতবাসী যারা তারা বাংলাদেশীদের এইভাবে ব্যান করা, কি বলবেন এই নিয়ে? সত্যিই বাংলাদেশ বড় ফুটানি ছাড়া সামান্যতম জায়গাতে আছে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার? আর এই বাংলাদেশকে অওকাত বোঝাতে সত্যিই কি এদের এখানে সেনা পাঠাবার মতো দরকার হয়ে পড়েছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি।
ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।